শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের দ্বিতীয় ক্লাস। এই বাংলা ক্লাসে আমরা সকলেই চেষ্টা করব আজকের পাঠটি সঠিকভাবে বোঝার জন্যে, অনুধাবন করবার জন্যে। আমি বিশ্বাস করি তোমরা গত ক্লাসটি সুন্দরভাবে দেখে নিয়েছো এবং তোমরা উপকৃত হয়েছো। আমি প্রাসঙ্গিকভাবে যে কথাটি বলতে চাই, সব কিছুর একটা ইতিহাস থাকে। তোমরা যে কলেজে ভর্তি হয়েছো বা আমরা যে কলেজে চাকরি করি, কলেজটির নাম মুক্তাগাছা কলেজ বা মুক্তাগাছা মহাবিদ্যালয়। এই মুক্তাগাছা কলেজের একটি ইতিহাস আছে। আজ থেকে 27 বছর আগে সেই সময়ের কিছু উদ্যোগী মানুষ এবং আমাদের কলেজের কিছু শিক্ষক আমরা উদ্যোগী হয়ে কলেজটি প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করি। আমাদের সেই কলেজের যে প্রথম যে কমিটি ছিল, সেই কমিটির প্রধান ছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট শামসুল হক এবং সেক্রেটারি ছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট আবু রাজা ফজলুল হক বাবলু। আমাদের কার্যক্রম এগিয়ে যায়, এভাবেই চলতে থাকে কলেজ। এবং ধারাবাহিকভাবে যাদের নাম বলতে হয় তারা হলেন সাবেক অ্যাডভোকেট মরহুম ফজলুল হক দুদু, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, অ্যাডভোকেট বদরুদ্দিন আহমেদ সহ অনেক গণ্যমান্য ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করেন। আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। আমাদের এই পথ পাড়ি দেওয়াতে সহযোগিতা করছেন বা করেছেন বহু মানুষের নাম বলতে হয়, যে মানুষগুলোর নাম না বললেই না হয়। এখন যিনি মুক্তাগাছা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী মোহাম্মদ খালিদ বাবু, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। তিনি বারবার নির্বাচিত মুক্তাগাছা থেকে এমপি। তিনি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি কিছুদিন আগে আমাদের এই কলেজ লাইব্রেরিকে আরও সুন্দর করবার জন্য অনেক টাকা দিয়েছেন, আরও দেবেন, বিল্ডিং দেবেন। আর এই কলেজটি পরিচালিত হয় বাংলাদেশের সকল এমপিভুক্ত কলেজের জন্য। যেরকম একটি গভর্নিং বডি থাকে, আমাদের একটি গভর্নিং বডি আছে। সেই গভর্নিং বডির প্রধান হচ্ছেন বা সভাপতি হচ্ছেন আমাদের আলহাজ বিল্লাল হোসেন সরকার, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তাগাছা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক। এই বিল্লাল হোসেন সরকার এবং কাজী মোহাম্মদ খালিদ বাবু, এরা দুটি মানুষ কিন্তু অভিন্ন আত্মা। তারা তাদের মতো করে এই কলেজ সহ মুক্তাগাছার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমাদের এই কলেজ মুক্তাগাছার স্বনামধন্য একটি কলেজ। বাংলাদেশের সকল জায়গায়, সকল সেক্টরে আমাদের কলেজ থেকে বের হওয়া শিক্ষার্থীরা বড় বড় জায়গায় অবস্থান করছে এবং শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে তারা কর্মরত আছে, ভালো করছেন। আমাদের উন্নয়নমূলক কাজ চলছে। আমাদের মন্ত্রী মহোদয় কাজী মোহাম্মদ খালিদ বাবু, তিনি আশ্বস্ত করেছেন একটি 5 তলা বিল্ডিংয়ের বরাদ্দ তিনি দেবেন। আশা করি তিনি সেই বরাদ্দটিও অতি শীঘ্রই করে দেবেন এবং আমরা নির্মাণ কাজ শুরু করতে পারবো এবং বা দেখতে পারবো। এই হলো প্রাথমিক একটি কথা বললাম। আর এই কারণেই বললাম যে আমরা যে কলেজে পড়বো সেই কলেজ সম্পর্কে একটু জানা দরকার, সেজন্যই বলা। আর ইতিহাসে একটি কথা আছে, একজন ঐতিহাসিক বা ইতিহাসবিদ বলেছেন, ইতিহাসবেত্তা বলেছেন, ইতিহাস কি? হিস্ট্রি ইজ দ্য রেকর্ড অফ দ্য পাস্ট, মিরর অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য গাইডেন্স অফ দ্য ফিউচার। এই যে রেকর্ড অফ দ্য পাস্ট মানে অতীতের দলিল, মিরর অফ দ্য প্রেজেন্ট বর্তমানের আয়না,
অ্যান্ড দ্য গাইডেন্স অফ দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের পরিচালন। এই যে হিস্ট্রির কথাটা যে সংজ্ঞায়িত করেছেন, এই আলোকেই কথাগুলো বলা। আমরা গত ক্লাসে আমাদের দেশ সম্পর্কে কিছুটা বলেছিলাম, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু বলেছিলাম, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটাকে আমাদের দিন দিন এগিয়ে নিতে হবে, এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার, শেখ হাসিনা সরকার এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাই বাস্তবতা। এবং এই করোনা মহামারীর মধ্য দিয়েও দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, জীবন এবং জীবিকা দুটোই চলছে। আমাদের শিক্ষাসহ অনেক কার্যক্রম ব্যাহত হয়েছে, তবে শিক্ষা কার্যক্রমটা বেশি করে ব্যাহত হয়েছে যেহেতু তোমরা শিশুদেরকে সকল দেশের সরকার এদেরকে স্পেশালি দেখে, যার কারণে কোনো দেশেই দু একটা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও আবার বন্ধ করে দিয়েছে। আসলে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় হয়নি। এই কারণে আমাদেরকে এই অনলাইনে ক্লাস দিতে হচ্ছে। আমরা গত ক্লাসে যা পড়েছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে যদি আসি তাহলে আমরা এভাবেই আসতে পারি। তাহারেই পড়ে মনে, সুফিয়া কামালের লেখা কবিতা। গত ক্লাসে আমি একবার পড়েছিলাম, আজকে আবার নতুন করে আমি এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। তোমরা সকলেই মনোযোগ সহকারে শুনবে আশা করি। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। আমরা তো বুঝি কবিকে, যিনি কবিতা লেখেন তিনিই কবি। তাহলে যিনি কবিতা লিখেন তিনিই কবি। কবি কোন মাসের জন্য, কোন ঋতুর জন্য অপেক্ষা করে? আমরা যদি আমাদের সেন্স থেকে বলি তাহলে আমরা সকলেই বলবো হয়তো যে বসন্তের জন্য আমরা অপেক্ষা করেন কবিরা। তাহলে প্রথমেই বলছেন, হে কবি, নীরব কেন ফাগুন দিয়ে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। তাহলে বসন্ত হচ্ছে ঋতুরাজ। এই ঋতুরাজ বসন্ত আবার দুটি মাস নিয়ে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বসন্তের জন্যে লেখকরা অপেক্ষা করেন এবং বসন্ত প্রকৃতিতে এসে গেছে, কিন্তু কবি নীরব আছে, সেজন্যে তার ভক্ত তাকে বলছেন, হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। তাহলে এই যে বসন্ত চলে আসলো, এই যে বসন্ত কবির দুয়ারে হানা দিয়েছে, কবি নীরব, কিন্তু তার ভক্তরা সেটা খেয়াল করেছে। কবিকে প্রশ্ন করার জন্যে কবি পরবর্তী সময়ে যে উত্তর দিলেন সেটা হলো, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অর্থাৎ কবিকে ভক্ত বা তার অনুরক্ত বা তার পাঠক বা তার ফ্যান একটিমাত্র প্রশ্ন করেছে যে বসন্ত এসে গেছে, তুমি তাকে বরণ করে নাও। কবি কতগুলো প্রশ্ন করেছে উত্তর দিতে গিয়ে, সেখানে দেখা যায় দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অর্থাৎ কবি এক বুক অভিমান নিয়ে নীরবে নিভৃতে তিনি সময় কাটাচ্ছেন। তিনি প্রশ্ন করছেন, প্রশ্ন করার প্রেক্ষিতে যিনি যে উত্তর দিচ্ছেন সেই উত্তরে বুক ভরা অভিমানের কথা আমরা দেখতে পাই। দক্ষিণা দুয়ার গেছে খুলি, বাতাবি নেবু কি? আমরা যদি সাধারণ ভাষায় বলি যে বাতাবি নেবু হচ্ছে জাম্বুরা।
ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অর্থাৎ আখি কি? চোখ। আখি হচ্ছে চোখ, যা খুবই স্পর্শকাতর একটা মানুষের অঙ্গ, যা দিয়ে মানুষ পৃথিবীটাকে দেখে। এবং এর আগে আঁখি শব্দের আগে একটা বিশেষণ লাগিয়ে দিয়েছেন, স্নিগ্ধ। অর্থাৎ আখির আগে স্নিগ্ধটা লাগানোতে এই কবিতার এই লাইনের সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে। যার কারণেই বলছেন যে দক্ষিণা দুয়ার গেছে খুলি। আর দক্ষিণা দুয়ার গেছে খুলি বলতে কি? দক্ষিণ দিকে বাতাস প্রবাহিত হয় বেশি। অর্থাৎ বসন্তকালে যে বাতাস বয় বা সবসময় যে বাতাস বয়, মানুষ যখন ঘর তোলে বা বাড়ি ঘর করে, যারা বুদ্ধিমান তারা যেন কি বলে? তারা বলে একটি কথা, সেই কথাটি হলো, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির মুখে ছাই, পশ্চিম দুয়ারিতে না যাই। এই যে কথাটা, এই কথাটা কেন এসেছে? মানুষের অভিজ্ঞতার ফলে এসেছে। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে আমাদের মনে রাখতে হবে, কাজে লাগাতে হবে। আমরা একদিন বড় হব, আমরা একদিন বাড়িঘর করব। আমরা যদি দক্ষিণ দিকে মুখ করে যদি বাড়ি করতে পারি, সেটা হবে সবচেয়ে সুন্দর। যাই হোক, দক্ষিণা দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। বসন্তকালে তো আমের মুকুল আসে, যেটা গ্রীষ্মকালে আমরা পেয়ে থাকি আম হিসাবে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দক্ষিণা সমীর মানে সমীরণ, সমীরণ মানে বাতাস। এখনো দেখোনি তুমি, বলছে এখনো দেখোনি তুমি। কে বলছে? কবির ভক্ত বলছে। কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। পাঠক অবাক হয়ে গেছেন, তুমি এখনো দেখো নাই বসন্ত চলে এসেছে প্রকৃতিতে? তুমি এত আনমনা কেন, অন্যমনস্ক কেন? তোমার পুষ্প সাজ দিয়ে তুমি যে বারবার সাজো, প্রতি বছর সাজো, সেই সাজ কোথায়? কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবিকে একটিমাত্র প্রশ্ন করলেও বুক ভরা অভিমান নিয়ে তিনি বারবার প্রশ্নের উত্তরের জায়গায় বারবার অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেন। তরিতার এসেছে কি? অলখের পাথার বাহিয়া। অলখ মানে যা দেখা যায় না। পাথার কি? পাথার হচ্ছে সমুদ্র, বিশাল জলরাশি। অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? তরি মানে নৌকা। বেজেছে কি আগমনী গান। সব কিছুরই একটা আগমনী বার্তা থাকে। যদি শোনার মতো কান থাকে, বোঝার মতো মন থাকে, তাহলে আগমনী বার্তা বোঝা যায়। যেমন ঈদ হয়, আমাদের যে ঈদুল ফিতর হয়, ঈদুল ফিতরের আগে রোজা হয়, 29টা 30টা 31টা যাই হোক, রোজা হয়। তো রোজা আসা মানে তো ঈদ আসা। রোজা আসলে কি আর ঈদ দূরে থাকতে পারে? ইংরেজিতে একটি লাইন আছে কবির, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শীত আসলে কি বসন্ত দূরে থাকতে পারে? ঠিক তেমনি রোজা যদি চলে আসে, ঈদ কি আর দূরে থাকতে পারে? এই যে কয়েকদিন পরে পূজা, দুর্গা পূজা, সেই পূজা আগমনী বার্তা শুরু হয়ে গেছে মহালয়ার মাধ্যমে। তাহলে সব কিছুরই একটা আগমনী বার্তা থাকে। কখনো বোঝা যায়, কখনো বোঝা যায় না। তবে দেখার মতো চোখ বা শোনার মতো, দেখার মতো চোখ এবং শোনার মতো কান থাকলে সেটা দেখা যায়, শোনা যায়, বোঝা যায়। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজগীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমোর মিনতি। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজগীতি, তুমি আজ, ওগো কবি তুমি আজ গান রচনা করো। বসন্ত বন্দনা, বসন্তের আরাধনা তোমার কণ্ঠে শুনি, বসন্তের প্রার্থনা তোমার কণ্ঠে শুনি। এটা আমার মিনতি, এটা আমার প্রার্থনা। এবার কবি
অন্যভাবে বলছেন। কি বলছেন? কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বড়িয়া রহেনি, সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া। তিনি বললেন নাই হলো না হোক এবারে, এবার নাই হোক, আমি যে গান গাইনি বসন্তকে বরণ করবার জন্যে, বসন্ত তো প্রকৃতিতে না এসে থাকতে পারেনি, বসন্ত তো ঠিকই এসেছে, সে তো ফাগুনকে স্মরণ করে, ফাগুনকে মনে করে ঠিকই প্রকৃতিতে চলে এসেছে। আবার সেই ভক্ত কেমন ভক্ত? নাছোড়বান্দা ভক্ত। নাছোড়বান্দা কি? যে কোনো অবস্থাতে ছাড়ে না, তাকেই বলা হয় নাছোড়বান্দা। সেই নাছোড়বান্দা ভক্ত বলছেন, ওগো কবি অভিমান করেছো কি তাই? অভিমান তো বোঝো নিশ্চয়ই। অভিমান হচ্ছে, অভিমানের ইংরেজিটা আমি বলতে পারি সেন্সিটিভনেস। মান শব্দটার আগে অভিনামের একটা উপসর্গ বসেছে। উপসর্গটা কি? উপসর্গের কাজ কি? কখনো কখনো উপসর্গের কাজ হচ্ছে শব্দের আগে বসবে, শব্দের আগে বসে কখনো কখনো সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটাবে, কখনো কখনো পরিবর্তন ঘটাবে না, তবে শব্দ শ্রুতিমধুর হবে, শুনতে ভালো লাগবে, এটা নিশ্চিত ঘটাবে। মানের আগে অভিশব্দটা বসানোতে শব্দটা শ্রুতিমধুর হয়েছে, অর্থের পরিবর্তন না ঘটলেও। এই যে তিনি বলছেন, ওগো কবি অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। তুমি যে অভিমান করে আছো, সে যদিও এসেছে, কি এসেছে? বসন্ত, প্রকৃতিতে বসন্ত, তুমি তাকে ব্যর্থ করে দিলে। কহিল সে পরম হেলায়। পরম হেলায় কি বলল? মানে একেবারে মূল্যহীনভাবে হেলা ভরে বললেন, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতে লভেনে কি ঋতুর রাজন, মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। কবিকে একটা প্রশ্ন করলে কবি 5টা প্রশ্ন করে দেন, উত্তর দেওয়ার পরিবর্তে আরও প্রশ্ন করে দেন। হ্যাঁ, আমরা দেখি সেখানে কি, যে বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে। আমি যে কবিতা লিখি সেজন্য কি বসন্ত এসেছে, ফাগুন এসেছে, সেজন্য কি গাছে গাছে ফুল ফোটেনি? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, পুষ্প দিয়ে যে আরতি করা হয়, প্রার্থনা করা হয়, সেটা কি ঋতুরাজ বসন্ত? রাজন মানে রাজা, রাজন কি সেই ঋতুরাজ বসন্ত কি পুষ্প দিয়ে আরতি গ্রহণ করেনি? মাধবী একটি ফুল, লতা গাছ, সুন্দর সুন্দর ছোট ছোট ফুল, সেই ফুলের বুকে কি গন্ধ নেই? করে নাই অর্ঘ্য বিরোচন, অর্থাৎ সেই ফুল দিয়ে কি পূজা হয়নি? সেই নাছোড়বান্দা পাঠক ভক্ত তাকে বলছে, হোক তবু বসন্তের প্রতি কেনই তব তীব্র বিমুখতা। তোমার কথা সব শুনলাম, সব বুঝলাম, মানলাম, কিন্তু তোমার বসন্তের প্রতি এত উদাসীনতা কেন, এত বিমুখতা কেন? তুমি মুখ ফিরিয়ে রেখেছো কেন? তুমি কেন বিমুখ? তুমি কেন এগিয়ে যাচ্ছ না? তুমি তোমার লেখনী লিখছ না? এটাই বোঝাতে চেয়েছি। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কবি তুমি দাও তুমি ব্যথা। তুমি যে বসন্তকে উপেক্ষা করছো, তুমি যে ফাগুনকে উপেক্ষা করছো, তুমি ঋতুরাজকে উপেক্ষা করছো, সেই উপেক্ষা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করছে, আমাদের হৃদয়কে আঘাতপ্রাপ্ত করছে, আমাদেরকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। আমাদের ঋতুরাজের যে বসন্তের আগমনের যে আনন্দ, সেটা ভুলণ্ঠিত হচ্ছে। আমরা সেই আনন্দকে নষ্ট হতে দেব না।
এ পর্যায়ে কবি এসে বলছেন, কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কবি বলছেন কোথায়, কিভাবে? ভক্তের কাছাকাছি এসে। একজন কবি যত ভালো কবিতাই লিখুক, তার যদি ভক্ত না থাকে, তার যদি পাঠক না থাকে, সেই কবিতা মূল্যহীন। একজন অভিনেতা যত ভালো অভিনয় করুক, তার যদি দর্শক না থাকে, তার যদি ভক্ত না থাকে, সেই অভিনেতার অভিনয় মূল্যহীন। একজন খেলোয়াড় খুব ভালো খেলে, ধরো ফুটবল খেলোয়াড় বা ক্রিকেট খেলোয়াড় খুবই ভালো খেলে, কিন্তু তার যদি দর্শক জনপ্রিয়তা না থাকে, সেই মানুষটা মূল্যহীন। সেরকম একজন রাজনীতিবিদ অনেক কিছু করেন, কিন্তু তার জনপ্রিয়তা নাই, এটা হিসেবে সেটা মূল্যহীন। এই যে কবি কবিতা লিখবেন, কবির ভক্ত তাকে বারবার করে অনুরোধ করছেন, কবি সেটার মূল্য বুঝে অভিমান ভেঙে, এক পর্যায়ে ভেঙে না হোক, একটু কমিয়ে বা একটু বাড়িয়ে, যেভাবেই নেই না কেন, ভক্তের কাছাকাছি এসে বললেন, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কুহেলি অর্থ কী? কুহেলি হচ্ছে কুয়াশা। কুহেলি হচ্ছে কুয়াশা। কুহেলি উত্তরি তলে, উত্তরি মানে কি? উত্তরীয়। উত্তরীয় কি? উত্তরীয় হচ্ছে আলোয়ান, মানে চাদর। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ প্রচণ্ড শীতে কুয়াশার মধ্যে চাদর দিয়ে মুড়িয়ে গিয়াছে চলিয়া ধীরে, চাদর মুড়িয়ে চলে গেছে কোথায়? অনেক দূরে। কুহেলি উত্তরি তলে গিয়াছে চলিয়া ধীরে মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী বলতে কি বুঝবো? মাঘ হচ্ছে শীতের দাপুটে মাস বাংলাদেশের প্রেক্ষাপটে। যদি আমরা প্রকৃত শীতের সঙ্গে বাংলাদেশের মাঘের শীতের তুলনা করি, তাহলে সেটার চিত্রটা একটু ভিন্নতা চলে আসে। শীতকালে আমাদের দেশে যে শীত পড়ে আর শীত প্রধান দেশের যে শীত, সে শীতের মাঝে ব্যাপক পার্থক্য। আমাদের দেশে তো কখনো -ডিগ্রি তাপমাত্রা আসে না, আমরা ওই শীতকে অনেক বড় বেশি শীত মনে করি। কিন্তু শীত প্রধান দেশে, যেমন মনে করো তোমার ভারত এবং চীনের বর্তমান যে সাংঘর্ষিক অবস্থা চলছে, লাদাখে এই অক্টোবর মাস, সামনের মাসে, এই মাসে শেষ দিকে বা পরবর্তী মাসে -40 ডিগ্রি তাপমাত্রা আসবে। -40 ডিগ্রি তাপমাত্রা কি? -2 ডিগ্রি তাপমাত্রাই তোমার পুকুরের জল বা পানি, সেটা কি হয়ে যায়? একদম বরফ হয়ে যায়। টেপের পানি চালু না রাখলে ওটা মুখ বন্ধ হয়ে যায়, বরফ হয়ে যায়। সুতরাং তাহলে -40, এই -40 মানে কি? বাংলাদেশের শীতের কাছে বাংলাদেশের যে শীত পড়ে, সেই তুলনায় বাংলাদেশ, ওদের কাছে মনে হবে যে এটা গ্রীষ্মকাল। আমাদের মাঘের শীতকে মনে হবে গ্রীষ্মকাল। কিন্তু আমার দেশের প্রেক্ষাপটে আমার দেশের কবিতা লিখেছেন, সেই কবিতা আমার কাছে অনেক মূল্যবান এবং আমাদের অহংকার। সেই তাহারই পরে মনে কবিতা, সুফিয়া কামাল আমাদের অহংকার। তিনি লিখেছেন, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কুহেলি উত্তরি তলে, কুহেলি বুঝেছি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে, আস্তে আস্তে চলে গেছে, চাদর মুড়িয়ে, কুয়াশার চাদর মুড়িয়ে, পুষ্পশূন্য দিগন্তের পথে। শীতকালে শীতপ্রধান দেশে এমন শীত পড়ে, ওই শীতে সবুজ
উড়ে যায়, উবে যায়। সকল ঘাস মনে হয় যেন আগুনে পুড়ে কঙ্কাল হয়ে আছে, সবুজের সহ থাকে না। সেরকম একটা অবস্থার কথা তিনি বলছেন যে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথ। দিগন্ত কি? দিগন্ত হচ্ছে, বইয়ের ভাষায় যদি আমরা বলি, দিগন্ত হচ্ছে দিক যোগ অন্ত, ঠিক আছে? অর্থাৎ দিকের শেষ, দিক যোগ অন্ত, দিকের শেষ। আমরা যদি এটাকে আমাদের মতো করে বলি যে আমরা অনেক বড় একটি খোলা প্রান্তরে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা দৃষ্টি দিলাম সেই খোলা প্রান্তের শেষ দিকে, শেষ সীমানায়। দেখা যাবে যে আকাশটা মাটির সঙ্গে মিশে আছে, অর্থাৎ সেখানে সর্বশেষ যে সবুজ থাকে বা পাহাড় থাকে, সেই পাহাড়টা আকাশের গায়ে হেলান দিয়ে আছে, ঠিক আছে? এই যে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। পুষ্পশূন্য দিগন্তের রিক্ত হস্তে মাঘের সন্ন্যাসী। সন্ন্যাসী কি? সন্ন্যাসী কারা? সন্ন্যাসী হচ্ছে তারা যারা লোকালয়ের বাইরে থাকে, বনে জঙ্গলে থাকে, পাহাড়ে পর্বতে থাকে, শ্মশানে থাকে, যাদের কোনো বস্ত্র থাকে না শরীরে, তারাই তো সন্ন্যাসী। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, খালি হাতে। রিক্ত মানে খালি, হস্ত মানে হাত, হস্ত হস্ত হাত, রিক্ত হস্তে খালি হাতে, পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ এখানে এই কবিতায় সন্ন্যাসী যেমন বিবস্ত্র বা উলঙ্গ অবস্থায় থাকে, একজন মানুষ মরে গেলে বা জন্মাবার সময় তার শরীরে কোনো, তাকে যখন দাফন করা হয় বা পোড়ানো হয়, বা শিশুর যখন জন্ম হয় তখন তার শরীরে কোনো কিছু থাকে না। ঠিক মৃত্যুর সময়ও তাকে যখন দাফন করা হয় বা পোড়ানো হয় তখন তার শরীরে কিছু থাকে না। তার একজন প্রিয়জন, একজন এমন প্রিয়জন যে প্রিয়জন চলে গেছে, সেই প্রিয়জনকে তিনি কোনো অবস্থায় ভুলতে পারছেন না। এই যে ভুলতে না পারাটা, এই ভুলতে না পারাটাই হচ্ছে তাহারই পরে মনে। সে কে? সে হচ্ছে তার প্রিয়তম স্বামী। একটা সারপ্রাইজ রেখে দেই, তোমরা খুঁজে নিও, বইতে পাবে তার স্বামীর নামটা কি, ঠিক আছে? আর প্রাসঙ্গিকভাবে দুটো কথা বলি। আমাদের কলেজ যে ক্যাম্পাস দেখো, সেই ক্যাম্পাসের জমিটা একটি পয়সা না নিয়েও সাবকল করে দিয়েছেন আজ থেকে 27 বছর আগে। আমি যার নাম আগে উচ্চারণ করেছি, তিনি আমাদের আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, মুক্তাগাছা আওয়ামী লীগের জনাব বিল্লাল হোসেন সরকার, আলহাজ বিল্লাল হোসেন সরকার। আমার দৃষ্টিতে মনে হয় আমাদের এই কলেজ গড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তার। তিনি আজ আমাদের গভর্নিং বোর্ডের সভাপতি এবং মন্ত্রী মহোদয় আছেন। মন্ত্রী মহোদয় আওয়ামী লীগের, মুক্তাগাছা আওয়ামী লীগের সভাপতি, বিল্লাল হোসেন সরকার আওয়ামী লীগের সেক্রেটারি, মুক্তাগাছা আওয়ামী লীগের। তারা দুটি হৃদয় কিন্তু আত্মা একটি। আমাদের কলেজ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। তোমরা টার্গেট ঠিক করে লক্ষ্য ঠিক করে প্রতিনিয়ত আস্তে আস্তে এগোতে থাকো। যদি নিয়ত ঠিক থাকে, শ্রম ঘাম দিতে পারো, তোমরা তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবেই। এই আজান দিচ্ছে, এই আজানের সময় কথাটা বললাম, লক্ষ্য স্থির করো, পরিশ্রম করো, তোমরা তোমাদের গন্তব্যে
অবশ্যই পৌঁছবে। আমি প্রত্যেকের জন্য দোয়া করি, তোমরা সবাই খুব ভালো করো, সবাই খুব ভালো থাকো এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো। এই কোভিড-19 এই সময়ে খুব সাবধানে থেকো। 6 ফিট দূরত্ব মেনে চলো। বাইরে বেরোলে মাস্ক অবশ্যই পরবে এবং যতটুকু সম্ভব সাবান দিয়ে হাত ধোবে কিছুক্ষণ পর পর, বা যখন তুমি সুযোগ পাও তখনই হাত ধোবে। এবং এই বিধিগুলো না মানলে যে কোনো সময় যে কারোর বিপদ ঘটতে পারে। আমরা চাই না কারোর বিপদ ঘটুক, সেটা আমাদের মন থেকে চাওয়া। তোমরা একজন যদি কোভিডের বাহক হও তাহলে তোমার গোটা পরিবার কোভিড আক্রান্ত হবে। এটাকে মাথায় রাখবে। এটাকে মাথায় রেখে আমরা 71-এ 30 লাখ শহীদ হয়ে মাত্র 9 মাসের যুদ্ধে সেই পরাক্রমশালী পাকিস্তানি বাহিনীদেরকে পরাজিত করেছি। আমরা সেই জাতি, আমরা যে কোনো দুর্যোগে বিপাকে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং ঝাঁপিয়ে পড়ে আমরা জয়ী হই। আমাদের বিপদে সেনাবাহিনী আমাদের সহযোগিতা করে, পুলিশ সহযোগিতা করে, সর্বস্তরের মানুষ সহযোগিতা করে, রাজনৈতিক দল সহযোগিতা করে, সরকার সহযোগিতা করে। আমরা অবশ্যই কোভিডকে বিজিত করব, পরাজিত করব। আমরা আমাদের আবার সেই সুন্দর পৃথিবীটাকে আমরা আবার নিয়ে আসব, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের মঙ্গল হোক।